আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণের চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদের কারক সম্বন্ধে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কারক সম্বন্ধে নিচের ক্লাসে ধারণা নিয়ে এসেছো। আজকে আমরা কারক কি, কারক কত প্রকার ও কী কী, কারক চিনার সহজ উপায়গুলো আলোচনা করব। ঠিক আছে, আমরা এখন আলোচনায় ফিরে যাই। কারক কারক এই কারক শব্দটির অর্থ হইল যা ক্রিয়া সম্পাদন করে। এটার সংজ্ঞার ব্যাপারে বিভিন্ন ভাষা পণ্ডিতগণ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ এনামুল হক, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন, মুনির চৌধুরী ও তোফাজ্জল হায়দার চৌধুরী যে সংজ্ঞাগুলা দিয়েছেন, সবগুলো সংজ্ঞা একত্র করে সমন্বয় করলে যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো ক্রিয়াপদের সাথে অন্য অন্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। শিক্ষার্থী বন্ধুরা, এখন ক্রিয়াপদের সাথে অন্য অন্য পদের যে সম্পর্কগুলো থাকে, কি সম্পর্ক হয়, আমরা এটা এখন বোঝার জন্য চেষ্টা করব। আমরা একটা বাক্য লিখি, রহিম ভাত খায়। আমরা একটা বাক্য লিখছি। বাক্য লিখার মধ্যে এখানে বলা হয়েছে যে ক্রিয়াপদের সাথে অন্য অন্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। তাহলে আগে ক্রিয়াপদটা নির্ণয় করি। ক্রিয়াপদ নির্ণয় করতে যায়া এখন প্রথমে আমাদেরকে, যেহেতু ক্রিয়াপদের সাথে অন্য অন্য পদের যে সম্পর্ক থাকে, তাই সর্বপ্রথম আমাদেরকে ক্রিয়াপদটা চিহ্নিত করা দরকার। ক্রিয়াপদ চিনার ব্যাপারে বেশ কিছু নিয়ম রয়েছে। তার মধ্যে প্রধান নিয়মগুলো হলো ক্রিয়াপদ বাংলা বাক্যের শেষে থাকে। শর্ত নম্বর 1, হাওয়া, যাওয়া, খাওয়া, করা, ধরা, মারা, বলা, কওয়া, অর্থাৎ কোনো কাজ করা বুঝাইলে ক্রিয়া হয়। আর একটা কথা হলো অঙ্গ প্রত্যঙ্গ নড়িলে ক্রিয়া হয়। এখন অঙ্গ প্রত্যঙ্গ নড়িলে ক্রিয়া হয়, এটা আবার কি জিনিস? এটা হলো যে খাই, এই যে খাই, খাইতে মুখ নড়ে। লিখি, লিখি, এই লিখি যে দেখা গেছে হাত নড়ে। দৌড়াই, দৌড়াইতে যা দেখে পা নড়ে। গাছে উঠি, শরীরটা নড়ে। গাছ থেকে নামি, শরীর নড়ে। সাঁতার কাটি, শরীর নড়ে। এভাবে অঙ্গ প্রত্যঙ্গ নড়িলে ক্রিয়া হয়, অর্থাৎ কাজ করা বুঝাইলে ক্রিয়া হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে বুঝলাম যে ক্রিয়াপদ বাংলা বাক্যের শেষে থাকে। এই পদটা যদি মাঝে নিয়ে আসি, তাহলে রহিম রহিম খায় ভাত, তাহলে এই বাক্যটার না আসক্তিটা হারিয়ে ফেলায়। এটা যদি সামনে নেই তবু বাক্যটা শ্রুতিমধুর হয় না। কাজেই ক্রিয়াপদ বাংলা বাক্যের শেষে থাকে। 1। 2 নম্বর কথাটা হলো যে ক্রিয়াপদ এটা হওয়া, যাওয়া, খাওয়া, করা, ধরা, মারা, বলা, কওয়া, মানে কোনো কাজ করা বোঝায়। তাহলে খাওয়াটা একটা কাজ করা। আর একটা হইল অঙ্গ প্রত্যঙ্গ নড়ে। ধরি বাবা বাঁশ কাটে, এই যে কাটে, এই কাটে, এই কাটে, এই কাটতে যে কি হইল নড়ে। কেউ যদি শোয়, তাহলে শোয়াটা ক্রিয়া। শোয়া থেকে উঠা, ওটা ক্রিয়া। লাফ দেওয়া ক্রিয়া, সাইকেল চলা ক্রিয়া। তাহলে এখান থেকে বুঝলাম যে ক্রিয়াপদ যেটাতে অঙ্গ প্রত্যঙ্গ নড়ে, ক্রিয়াপদের সাথে অন্য অন্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। তাহলে এখান থেকে আমরা এখানকার একটা সম্পর্ক আসিবে, এখানকার একটা সম্পর্ক আসিবে। এখন আমরা আসি এইভাবে সম্পর্ক করতে যায়া এটার 6টা
পদ 6টা পদ বাহির হবে, সেখানে কারক 6 প্রকার হয়ে দাঁড়াবে। একটা হলো কর্তৃকারক, একটা হলো কর্মকারক, একটা হলো করণকারক, একটা হলো সম্প্রদানকারক, একটা হলো অপাদানকারক, আর একটা হলো অধিকরণকারক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যদি সংজ্ঞায় চলে যাই যে বেগম সাহেবা ভাড়ার থেকে নিজ বাড়িতে গরিবদের চাল বিতরণ করিতেছেন। এখান থেকে যদি আমরা চলে আসি বেগম সাহেবা, তখন একটা অর্থ দাঁড়াবে, তখন একটা ক্রিয়ার সাথে সম্পর্ক হবে। আমরা এখন চলে আসি অন্য অন্য পদের যে সম্পর্কগুলো থাকে, আমরা এই ক্রিয়াপদের সাথে এটা সম্পর্ক পাইলাম, ক্রিয়াপদের সাথে আমরা এই সম্পর্কটা এখন আমরা নিয়ে আসি। দেখি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চিনি কর্তৃকারক। কর্তৃকারক, কর্তা কাকে বলে? যিনি কাজ করে তাকে কর্তা বলে। যাহার সাহায্যে ক্রিয়া সম্পূর্ণ হয়, যিনি ক্রিয়া সম্পূর্ণ করে তাহাকে কর্তা বলে। যাহার দ্বারাই ক্রিয়া সংঘটিত হয় তাহাকেই কর্তা বলে। আবার ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাহাকে কর্তা বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে রহিম খায়, এই যে রহিম খায় ক্রিয়ার সাথে সম্পর্ক, এইটা হইল কর্তৃকারক। বাবু বাঁশ কাটে, এই যে বাবু বাঁশ কাটে, আমরা একটা বাক্য লিখছি, এই বাক্যের মধ্যে এই যে কাটে, এই কাটেটা একটা ক্রিয়াপদ, এটা একটা কেটে নড়ে। আর একটা শর্ত আছে, ক্রিয়াপদ বাংলা বাক্যের শেষে থাকে হওয়া যাওয়া খাওয়া করা ধরা মারা বলা কওয়া, অর্থাৎ কাজ করা বুঝাইলে ক্রিয়া হয়। তাহলে এইখান থেকে আমরা একটা সম্পর্ক নিয়ে আসি, এইটা হইল বাবু হইল কর্তৃকারক। কে কাটে? বাবু কাটে। কে খায়? বাবা খায়। যদি লিখি বাবা ভাত খায়, বাবা ভাত খায়, এইখানে খায়টা হইল ক্রিয়া, বাবাটা হইল কর্তা, বাবা খায়, অর্থাৎ ক্রিয়াটা যিনি করে। তাহলে আমরা চিনলাম আজকের আমাদের আলোচ্য যেটা বিষয় নিয়ে এসেছি, কারক কি, কারক সম্বন্ধে ভাষা পণ্ডিতগণ কি বলেছেন, আর কারক চিনার সহজ পদ্ধতি। কারক চিনতে যায়া যেহেতু বলা হলো যে ক্রিয়াপদের সাথে অন্য অন্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে, তাহলে প্রথম কাজ আমাদেরকে ক্রিয়াকে চিহ্নিত করা। ক্রিয়া চিনলাম, ক্রিয়া চিনার পর সামনে যে পদগুলো আছে সেই পদগুলোর সাথে আমরা এটার সাথে যোগ দিয়ে দেখি কি সম্পর্ক দাঁড়ায়, এটার সাথে যোগ দিয়ে দেখি কি সম্পর্ক দাঁড়ায়। যেমন আমরা আসি পদ বারে দেই, দেখি কামাল কলম দ্বারা চিঠি লিখে। এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাক্য কিন্তু এখন বাড়ি গেল, পদটা এখন বাড়ি গেল। আগে কামাল চিঠি লেখে, তার আগে এখন আমরা দেখলাম কলম দ্বারা চিঠি লেখে। তাহলে আমরা এইখানে একটা সম্পর্ক সেট করি, এইখানে কলম দ্বারা একটা সম্পর্ক সেট করি, এইখান থেকে টানিয়ে নিয়ে কামাল একটা সম্পর্ক সেট করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে লিখেটা ক্রিয়া, এই যে লিখে এইটা হইল ক্রিয়া। এখন ক্রিয়ার সাথে সরাসরি যদি আমরা কামালের কাছে যাই, তাহলে কে লিখে? কামাল লিখে। কামাল কর্তৃকারক। আমরা কর্তৃকারক চিনলাম আর ক্রিয়া চিনলাম। আমি প্রথমেই বলছি যে প্রথমে বাক্যটারে ক্রিয়াপদটাকে শনাক্ত করতে হবে, যেহেতু ক্রিয়াপদের সাথে অন্য অন্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। তাই প্রথম যেটা আমাদের কাজ সেটা হলো যে এই ক্রিয়াটাকে আমাদেরকে শনাক্ত করতে হবে, ক্রিয়াপদ ধরিয়া তারপর অন্য অন্য পদের সাথে আমরা সম্পর্ক নিয়ে আসি। এখন আমরা চলে যাই, তাহলে কামাল লিখে, কামাল হলো কর্তৃকারক। এখন কি লিখে? কামাল চিঠি লিখে।
এই যে কর্মকারক, কর্মকারক এখন আমরা আলোচনা করব। কর্ম চিনিবার যে পদ্ধতিগুলো, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কর্মটা আগে চিনি নেই। কর্মটা হলো কর্তা যাহার উদ্দেশ্যে ক্রিয়া সম্পূর্ণ করে। এখন কর্তা যাহার উদ্দেশ্যে ক্রিয়া সম্পূর্ণ করে, এটা আবার কি জিনিস? সেটা হলো যে বাবু মাছ ধরে, বাবু মাছ ধরে, তাহলে বাবু মাছ ধরে, ধরে ধরে এই ধরে ধরেটা ক্রিয়া, ধরে বাবু ধরে, বাবুটা হলো কর্তা, কি ধরে? মাছ ধরে, এই মাছটা হলো কর্ম। কর্ম চিনার কিছু পদ্ধতি আছে, সংজ্ঞায়ও কিছুটা বলা হয়েছে। সেটা হলো যে কর্তা যার উদ্দেশ্যে ক্রিয়া সম্পূর্ণ করে। এখন যার উদ্দেশ্যে আবার ক্রিয়া সম্পূর্ণ করে সেটা কি জিনিস? একটা উদ্দেশ্য থাকতে হবে। এই মাছের উদ্দেশ্যে ধরা, ভাতের উদ্দেশ্যে খাওয়া, আর বাঁশের উদ্দেশ্যে কাটা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখি সেটা হলো যে বাঁশটা আছে বলিয়া কাটে, আর মাছটা আছে বলিয়া ধরে, আর ভাতটা আছে বলিয়া খায়। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে কর্তা যার উদ্দেশ্যে, কর্তা যার উদ্দেশ্যে ক্রিয়া সম্পূর্ণ করে তাহাকে কর্মকারক বলে। শর্ত নম্বর 1, কর্ম সাধারণত বাংলা বাক্যের মাঝখানে থাকে। 2, যে জিনিসটার উপর চাপ সৃষ্টি হয়, ব্যথা পায়, কষ্ট পায়, এটা হলো কর্মকারক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু সংক্ষিপ্ত বাক্য লিখিয়া আমরা এই কর্মটাকে একটু চিনি। সেটা হলো যে সুমন সুমন মাছ ধরে। আগেই বলছি সেটা হলো যে ধরেটা হলো ক্রিয়া, সুমনটা হলো কর্তা, মাছটা হলো কর্ম। এখন মাছটা যে কর্ম সেটা কি? এই যে ক্লাসরুমে, এই শ্রেণীকক্ষে, এখানে কেউ মাছ ধরবে না। কেন মাছ ধরবে না? এই জন্যে মাছ ধরবে না, সেটা হলো যে এখানে মাছ নাই। এখানে মাছ নাই, এই জন্য ধরা ক্রিয়াটা এখানে সংগঠিত হবে না, মাছ ধরা ক্রিয়াটা সংগঠিত হবে না। আর একটা কথা হলো এখানে ভাত, বিস্কিট, চা কিছুই নাই। এখানে রহিম ভাত খায়, ভাত যদি না থাকে তাহলে খাওয়া ক্রিয়াটা হবে না, আর বাঁশ যদি না থাকে তাহলে কাটা ক্রিয়াটা হবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এইখানে আমরা আসিলাম, এইখানে আমরা কি পাইলাম? সেটা হলো যে মাছটা হলো কর্মকারক, মাছটা কর্মকারক। এখন আমরা বাক্যগুলোর মধ্যে ক্রিয়া চিনলাম, কর্তা চিনলাম, কর্ম চিনলাম। এখানে এটা কর্ম, কর্ম চিনলাম, সিটি কর্ম, কর্ম চিনলাম। তাহলে ক্রিয়া চিনলাম, কর্তা চিনলাম, কর্ম চিনলাম। তাহলে কামাল কর্তৃকারক, সুমন কর্তৃকারক। বাক্য একটা লিখি, বাক্য আর অন্য বাক্য লিখি। সেটা হলো যে মা ভাত রাধে। এইখানে আগেই বলছি যে ক্রিয়াপদ বাংলা বাক্যের শেষে থাকে, অঙ্গ প্রত্যঙ্গ নড়িলে ক্রিয়া হয়। হওয়া, যাওয়া, খাওয়া, করা, ধরা, মারা, বলা, কওয়া, কাজ করা বুঝাইলে ক্রিয়া হয়। তাহলে রাধেটা একটা কাজ, মা একটা হচ্ছে কর্তা, ভাত রাধে, এই ভাতটা হলো কর্ম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এ পর্যন্ত আমরা জানলাম ক্রিয়া কারক যা ক্রিয়া সম্পাদন করে। সংজ্ঞায় জানলাম ক্রিয়াপদের সাথে অন্য অন্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। সংজ্ঞা জানলাম। আর কি জানলাম? আর একটা বিষয় জানলাম, সেটা হলো যে ক্রিয়াপদ চিনার পদ্ধতিটা আলোচনা করলাম। পুনরায় সে কথাটা বলছি, ক্রিয়াপদ সাধারণত বাংলা বাক্যের শেষে থাকে। হওয়া, যাওয়া, খাওয়া, করা, ধরা, মারা, বলা, কওয়া, কাজ করা বুঝাইলে ক্রিয়া হয়, অঙ্গ প্রত্যঙ্গ নড়িলে ক্রিয়া হয়। দ্বিতীয়ত কর্তা ছিলাম, যিনি কাজ করে তাকে কর্তা বলে, যাহার দ্বারায় ক্রিয়া সংগঠিত হয় তাহাকে কর্তা বলে। ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করিলে যে উত্তর পাওয়া যায় তাহাকে কারক বলে।
এখন না তাহাকে কর্তৃকারক বলে। কে রাধে, মা রাধে, মা কর্তৃকারক। কি রাধে, ভাত রাধে, তাহলে ভাত কর্মকারক। কর্মশ্রেণীর যেয়া আমরা দেখিলাম যে কর্ম সাধারণত বাংলা বাক্যের মাঝখানে থাকে। কর্তা যাহার উদ্দেশ্যে ক্রিয়া সম্পূর্ণ করে, আর যে জিনিসটার উপর চাপ সৃষ্টি হয়, ব্যথা পায়, কষ্ট পায়, এটা হলো কর্মকারক। তাহলে এখান থেকে ক্রিয়া চিনলাম, কর্তা চিনলাম, কর্ম চিনলাম। আমরা এখন বাক্যটাকে বাড়াই, বাক্য বাড়ে যায়। এখন জামাল, জামাল বড়শি দ্বারা মাছ ধরে। একটা বাক্য লিখলাম। এই যে ধরে, ধরে ক্রিয়া, কায় কে ধরে, জামাল ধরে। কি ধরে, মাছ ধরে। কি দ্বারা ধরে, বড়শি দ্বারা ধরে। এখন আমরা করণ কারক নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করণ কারকের ব্যাপারে যে সংজ্ঞা এসেছে, কর্তা, কর্তা যাহার দ্বারা, যাহার সাহায্যে ক্রিয়া সম্পূর্ণ করে তাহাকে করণ কারক বলে। এখন কর্তা কাজ করিবে যেয়া, কর্তা কাজ করতে যেয়া যদি কোনো জিনিসের, কোনো যন্ত্রের সাহায্য নেয়, কোনো উপকরণ ব্যবহার করে, এইটা হইল করণ কারক। এখন এই যে আমি লিখছি, এই সার সদ দ্বারা লিখে, সদ দ্বারা সার লিখে, কিন্তু সার আবার সদ দ্বারা লিখে, এই যে সদ দিয়ে। এখন জামাল মাছ ধরে, জামাল আবার বড়শি দিয়ে মাছ ধরে। এখন যে এই যে বড়শি, এই যে একটা জিনিস ব্যবহার করলো, এখন দেখি এটা এখানে আর একটা বাক্য লিখি। বাবু, বাবু বাসিলা বা বাসিলা বাসিলা দ্বারা, দ্বারা বাঁশ কাটে। এখন আমরা আসি এই যে কাটে, এই কাটে, কাটে, কাটেটা হলো ক্রিয়া। কিভাবে কাটে, এই যে কাটে, 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 কাটে মানে অঙ্গ প্রত্যঙ্গ নড়ে। কে কাটে, বাবু কাটে। তাহলে বাবুকে চিনলাম, বাবু কর্তৃকারক। কি কাটে, কি কাটে, বাঁশ কাটে, বাঁশটা কর্মকারক পাইলাম। এখন বাঁশ কাটে, কি দ্বারা কাটে, বাসিলা দ্বারা কাটে। বাসিলা দ্বারা মানে, বাসিলা দ্বারা মানে কাজটা করে কাটে, আবার একটা জিনিস দিয়ে এটা সহযোগিতা নেয়, একটা সাহায্য নেয়, তাহলে সাহায্য নিয়ে কাটে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কর্তা যাহার সাহায্যে ক্রিয়া সম্পূর্ণ করে তাহাকে করণ কারক বলে। এমনিভাবে কৃষক লাঙ্গল দ্বারা জমি চাষ করে। কৃষক চাষ করে, কৃষক আবার জমি চাষ করে, কৃষক আবার লাঙ্গল দ্বারা জমি চাষ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানলাম কর্তা কাজ করিবার যে, কাজ করতে যে যদি কোনো যন্ত্রপাতি বা কোনো উপকরণের সাহায্য গ্রহণ করে, সাহায্য নেয়, তাহলে এইটার নাম হইল করণ কারক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে কাটে চিহ্নিত করছি, ধরে চিহ্নিত করছি, তাহলে কে কাটে, বাবু কাটে, বাবু কর্তৃকারক। কি কাটে, বাঁশ কাটে, বাঁশ হইল কর্মকারক। এখানে জামাল মাছ ধরে, জামাল বড়শি দ্বারা মাছ ধরে, ধরেটা ক্রিয়া, জামালটা কর্তা, মাছটা কর্ম। বড়শি দ্বারা অর্থাৎ কাজ করতে দেয়, বড়শির সাহায্য নিয়েছে। দেখা গেছে জেলে জাল দিয়ে মাছ ধরে, জেলে মাছ ধরে, জেলে ধরে, জেলে ধরে, জেলে আবার মাছ ধরে, জেলে আবার জাল দিয়ে মাছ ধরে। এখন আমরা আসি, এবার আমরা একটা একটা করি, আমরা জিনিসগুলো বাড়াইয়ে নিব আর চিহ্নিত করব। তাহলে এখান থাকিয়া জামাল হইল কর্তৃকারক, মাছ হইল কর্মকারক, বড়শি হইল করণ কারক। আমরা তিনটা কারক এ পর্যন্ত আজকের পাঠ থেকে আমরা তিনটা জিনিস, তিনটা কারক নির্ণয় করার সহজ পদ্ধতিগুলো জানলাম। তাহার সাথে সাথে ক্রিয়াপদ কি,
যেহেতু ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক সম্বন্ধ থাকে তাকে কারক বলে। তাই আমরা এই ক্রিয়া চিনলাম, কর্তার সাথে সম্পর্ক তা জানলাম, কর্মের সাথে সম্পর্ক তা জানলাম, উপকরণের সাথে সম্পর্ক তা জানলাম। তাহলে এখান থেকে জামাল কর্তৃকারক, মাছ কর্মকারক, বর্ষি এই যে বর্ষি উপকরণ করণ কারক, বা কাটেটা হলো ক্রিয়া। আগে দেখে দিচ্ছি এই যে কাটে অঙ্গ প্রত্যঙ্গ নড়ে, কাটেটা ক্রিয়া, বাবুটা কর্তা, বাসিলাটা হলো করণ। এখন আমরা অন্য চলে যাই, সেটা হলো কর্তৃকারক চিনলাম, কর্মকারক চিনলাম। এখন আমরা চিনব সম্প্রদান কারক। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক। সম্প্রদান কারক। শিক্ষার্থী বন্ধুরা, সম্প্রদান কারকে আমরা আসি। সম্প্রদান কারকটা এখন কি জিনিস? সেটা হলো যে যাহাকে সত্য ত্যাগ করিয়া কোনো কিছু দেওয়া হয়। এখন যাহাকে সত্য ত্যাগ করিয়া কোনো কিছু দেওয়া হয়, এখন কি সত্য ত্যাগ করিয়া দেওয়া হয়? সত্যটা, আমার নিজের সত্যটা আমি ছেড়ে দিয়েছি, এই শর্ত, আর আমরা এই শর্তটাকে ফিরে পাওয়ার আশঙ্কা থাকে না। একটা বাক্য লিখিয়া আমরা একটা বাক্য যদি লিখি তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে। সেটা হলো যে অন্ধজনে দেহ আলো। অন্ধজনে দেহ আলো, এইটা একটা লিখলাম। দ্বারে ভিখারি ভিক্ষা দিয়ে বিদায় করো। ভিক্ষা দিয়ে বিদায় করো। এখন সত্যটা কি? বন্যাত্মদের সাহায্য করো। পিপাসিতকে জল দাও। এই যে পিপাসিতকে জল দাও, পিপাসিতকে জল দাও, পিপাসিতকে জল দাও। এই যে এখন পিপাসিতকে জল দাও, পিপাসিতকে জল দিই, পানি দিই, পিপাসিতকে খোয়ে কেউ আবার এটা ফেরত পাবার আশা করে না। সৎপাত্রে কন্যা দান করো, কন্যা দিয়া এই কন্যাটাকে কেউ ফিরে পাবার আশা করে না। শিক্ষার্থী বন্ধুরা, এখন যে জিনিসটা নিজের সত্যটাকে ত্যাগ করিয়া অন্যকে দেওয়া হয়, তাহার সাথে সাথে ওই জিনিসটাকে পুনরায় আর ফিরে পাবার কোনো আশা করে না, এইটাকে সম্প্রদান কারক বলে। অন্ধজনে দেহ আলো, কেউ আর আশা করে না যে এই অন্ধজনকে পথ দেখাইতে দেয়া কোনো লোক আর বলে না আমিও যদি কোনো এক সময় অন্ধ হই তুমিও আমাকে এইভাবে আলো দেখাইও। যে লোকটা শেখে নাই, শিক্ষা দেয়, যে গুরু ছাত্রদেরকে শিক্ষা দেয়, এটা ছাত্রদের কাছ থেকে আবার এই পুনরায় শিক্ষা ফিরে পাবার আশা করে না। বন্যাত্মদের সাহায্য করো। কোনো মন্ত্রী, চেয়ারম্যান মহোদয় যদি বন্যাত্মদের সাহায্য করে, আর মন্ত্রী কোনো সময় ওখানে বক্তব্য দেয় না যে আমিও যদি কোনো এক সময় বন্যাত্মদের মধ্যে আক্রান্ত হই তোমরাও কিন্তু আমাকে সাহায্য করিবে, এই আশাটা পোষণ করে না, অর্থাৎ নিজের সত্যটাকে ত্যাগ করে। তাহলে এখান থেকে আমরা জানলাম যাহাকে সত্য ত্যাগ করিয়া কোনো কিছু দান করা হয় তাহাকে সম্প্রদান কারক বলে। এমনিভাবে ভিখারিকে ভিক্ষা দাও, পিপাসিতকে জল দাও, অন্ধজনে দেহ আলো, বন্যাত্মদের সাহায্য করো, তাহার সাথে সাথে সৎ পাত্রে কন্যা দান করো।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানলাম কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক। এখন আমরা চলে যাব অপাদান কারকে। অপাদান কারকে আমরা চলে যাই। অপাদান কারক, অপাদান কারকটাকে চিনতে গেলে কিছু পদ্ধতি অনুসরণ করতে হইবে। সেটা হলো যে গৃহীত, রক্ষিত, পতিত, ভীত, উৎপন্ন, চ্যুত। এটা সাহিত্যটা দেখলে, বাংলা সাহিত্য দেখলে, অন্য বইগুলোকে দেখলে এই জিনিসটা বোঝা যাবে। সে পদগুলো দেওয়া আছে: গৃহীত, রক্ষিত, পতিত, ভীত, উৎপন্ন, চ্যুত। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্ষায় সাপের ভয় বাক্য লিখলাম। বর্ষায় সাপের ভয়। এই যে ভয়, সাপের ভয়, এখানে বলা হলো যাহা থেকে গৃহীত, রক্ষিত, পতিত, ভীত, উৎপন্ন, চ্যুত, জাত, আরম্ভ ইত্যাদি কথা আসে, সেইটাকে বলা হয় অপাদান কারক। উৎপন্ন, বর্ষায় সাপের ভয়, সাপ থেকে ভয় উৎপন্ন হচ্ছে। বনে বাঘের ভয়, বনে বাঘের ভয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংজ্ঞায় দেখলাম যাহা থেকে গৃহীত, রক্ষিত, পতিত, ভীত, উৎপন্ন, চ্যুত, আরম্ভ, জাত, এগুলো বুঝাইলে, এটা বুঝাইলে অপাদান কারক হয়। তাহলে এই যে ভয়টা হচ্ছে বাঘ থেকে উৎপন্ন, ভয়টা হচ্ছে সাপ থেকে উৎপন্ন। অপর একটা বাক্য লিখি: তিলে তৈল আছে আর তিলে তৈল হয়। এই লিখলাম, তিলে তৈল আছে আর তিলে তৈল হয়। একটা জিনিস আর একটা জিনিস আছে, সেটা একটা কারক হবে। আর একটা জিনিস আর একটা জিনিস থেকে উৎপন্ন হচ্ছে, ওখান থেকে বেরিয়ে আসেছে, এখানে স্থানচ্যুত হচ্ছে, এটা হইল অপাদান কারক। তাহলে তিলে তৈল হয়, এই যে তৈল হয় তিলে, এই থেকে এই তৈলটা উৎপন্ন হয়। আর একটা হলে মেঘে বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি উৎপন্ন হয়েছে। ট্রেন স্টেশন ছাড়িল, ট্রেন স্টেশন ছাড়িল, মানে ট্রেন স্টেশন ছাড়িল, এই ট্রেনটা স্থান ত্যাগ করল। তাহলে গৃহীত, রক্ষিত, পতিত, ভীত, উৎপন্ন, চ্যুত, জাত, আরম্ভ এগুলো বুঝাইলে অপাদান কারক হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তিলে তৈল হয়, তাহলে উৎপন্ন হইল। ভীত, বর্ষায় সাপের ভয়, সাপ থেকে ভয় উৎপন্ন হয়। বনে বাঘের ভয়, ভয় উৎপন্ন হয়। এগুলো বুঝাইলে অপাদান কারক হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম ক্রিয়াপদ চিনার উপায় জানলাম। কর্তৃকারক কি সেটা জানলাম, কর্তৃকারক কাকে বলে সেটা জানলাম। কর্মকারক কি সেটা জানলাম, করণ কারক কি সেটা জানলাম। সম্প্রদান কারক কি সেটা জানলাম, অপাদান কারক কি সেটা জানলাম। এখন আমরা চলে যাব শেষ পর্যায়ে, সেটা হলো অধিকরণ কারক। অধিকরণ কারকে বলা হয়েছে ক্রিয়ার কাল ও আধারকে অধিকরণ কারক বলে। ক্রিয়ার কাল ও আধারকে অধিকরণ কারক বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিষয়টাকে সহজ করি নেই। সেটা হলো যে একটা জিনিস আর একটা জিনিস আছে, একটা জিনিস আর একটা জিনিসে অবস্থান করতেছে, এরকম বুঝাইলে অধিকরণ কারক হয়। বনে বাঘ আছে, বনে বাঘ আছে, এই একটা জিনিস আর একটা জিনিস আছে। বনে আবার সাপ আছে, আমরা বনে সাপ আছে। পুকুরে মাছ আছে, এটা জানলাম। আকাশে চাঁদ উঠে। আমরা এখানে 4টে বাক্য লিখছি: আকাশে, পুকুরে, বনে, ডবনে। এখন আগেই বলছি
ক্রিয়ার কাল ও আধারকে স্থানটাকে অধিকরণ কারক বলে। তাহলে একটা জিনিস আর একটা জিনিস অবস্থান করে, একটা জিনিস আর একটা জিনিস আসে, তিলে তৈল আসে, তিলে তৈল আসে লিখি, তিলে তৈল আসে। এই যে তৈলটা আসে, একটা জিনিস আর একটা জিনিস আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটা জিনিস যদি আর একটা জিনিসে অবস্থান করে, এটাকে আমরা কি বলবো? অধিকরণ কারক বলবো। সময়ের সাথে সম্পর্কিত সময় হলে এটা আমরা অধিকরণ কারক বলবো। তাহলে টোটাল আজকে আলোচনার বিষয়বস্তু আমাদের ছিল সেটা হলো যে কারক কি, কারক কত প্রকার ও কি কি, কারক চিনার সহজ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চর্চার বিকল্প নাই। এটাকে ক্লিয়ার করতে গেলে, এটা সম্বন্ধে অধিক অধিক ধারণা পেতে গেলে এটাকে বিভিন্ন বইগুলো, খুঁটিনাটিগুলো বেশি বেশি করে চর্চা করতে হবে, বেশি বেশি করে দেখতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এটাকে অন্য অন্য বইগুলোকে দেখতে হবে। শুধু শুধু এই অল্প সময় বই দেখিয়া কারক সম্বন্ধে, ব্যাকরণের অন্য অন্য অংশ সম্বন্ধে ব্যাপক জ্ঞান অর্জন করা সম্ভব নহে। কাজেই বেশি বেশি করে চর্চা করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে অনুশীলন করতে হবে। তাহলে আমরা এটা সম্বন্ধে আরও 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 বেশি বেশি করিয়া জ্ঞান অর্জন করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকের মতো ক্লাস শেষ করি। সেটা হলো যে পরিশেষে আজকে আমরা যেটা জানলাম, যা ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলে। ক্রিয়াপদের সাথে অন্য অন্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অবাদান কারক, অধিকরণ কারক। তার সাথে সাথে জানলাম কর্তৃকারক কাহাকে বলে, এটা জানলাম। কর্তৃকারক চিনার পদ্ধতি জানলাম। তার আগে জানলাম যেহেতু ক্রিয়াপদের সাথে অন্য অন্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে, তাই প্রথমে আমরা ক্রিয়াপদ শনাক্ত করলাম, ক্রিয়াপদ চিনলাম। তারপর কর্মকারক আমরা চিনলাম, তারপর করণ কারক চিনলাম, তারপর আমরা সম্প্রদান কারক চিনলাম, তারপর আমরা অপাদান কারক চিনলাম, পরিশেষে আমরা অধিকরণ কারক চিনলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে আশা করব যে এই পাঠটা থেকে, এই ক্লাসটা থেকে আমরা এই কারক সম্বন্ধে জ্ঞান অর্জন করে আমরা এই বাংলা ভাষাটাকে, বাংলা ভাষা সম্বন্ধে আরও ব্যাপক 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 ধারণা লাভ করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক শিক্ষার্থীকে এই কারক সম্বন্ধে ভালোভাবে জ্ঞান অর্জন করে আসন্ন বিভিন্ন পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে সফলতা নিয়ে জীবনকে ভবিষ্যৎ উজ্জ্বল বানাবার তৌফিক দান করুক, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী ক্লাসে দেখা হবে। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ি কাজ আগামীতে এই বিভক্তি সম্বন্ধে ভালো করে দেখে আসবেন। ঠিক আছে, ধন্যবাদ।